সুপ্রিম নির্দেশের পরেই ইডির মামলায় পার্থদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ গঠনের তোড়জোড়। সনিয়ার কাছে থাকা নেহরুর ব্যক্তিগত চিঠি ফেরান রাহুলকে আর্জি প্রধানমন্ত্রী সংগ্রহশালার। বহিরাগত চিন্তা বেড়েছে, পার্ক স্ট্রিটে কঠোর নিরাপত্তার পথে লালবাজার। হিন্দুত্বের পথেই বাংলায় অগ্রগতির আশা বিজেপির। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠনের তোড়জোড় শুরু হতে চলেছে। সোমবার মৌখিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত দিয়েছে নিম্ন আদালত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠনের তোড়জোড় শুরু হতে চলেছে। সোমবার মৌখিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত দিয়েছে নিম্ন আদালত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের তোড়জোড় শুরু হতে চলেছে। প্রায় প্রতিদিনই বিচার প্রক্রিয়া চলতে পারে। সোমবার মৌখিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত দিয়েছে নিম্ন আদালত। নিয়োগকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রমুখেরা। সোমবার মৌখিকভাবে বিচার ভবনের বিচারক ইডিকে আগামী বুধবারের মধ্যে সাক্ষীদের তালিকা তৈরি করার নির্দেশ দেন। এর পাশাপাশি তদন্তকারী সংস্থাকে 24 ঘণ্টার মধ্যে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 5 নম্বর অতিরিক্ত সাপ্লিমেন্টারি চার্জশিটে যারা অভিযুক্ত হিসাবে পড়ে যুক্ত হয়েছেন তাদেরও নোটিশ এবং নথি দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার ইডির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। 1 ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায় তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। সুপ্রিম নির্দেশের পরেই নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করার তোড়জোড় শুরু হতে চলেছে। সোনিয়া গান্ধীর কাছে থাকা জওহরলাল নেহরুর ব্যক্তিগত চিঠি ফিরিয়ে দেওয়া হোক, এমনই অনুরোধ জানিয়ে সোনিয়া তনয় রাহুল গান্ধীকে চিঠি দিল দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার। সোনিয়া গান্ধীর কাছে থাকা জওহরলাল নেহরুর ব্যক্তিগত চিঠি ফিরিয়ে দেওয়া হোক, এমনই অনুরোধ জানিয়ে সোনিয়া তনয় রাহুল গান্ধীকে চিঠি দিল দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার, প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি বা পিএমএমএল। গত 10ই ডিসেম্বর লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুলকে চিঠি দিয়েছেন পিএমএমএল এর সদস্য রিজওয়ান কাদরি। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর ব্যক্তিগত চিঠির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে সেগুলি ফিরিয়ে দিন সোনিয়া। রাহুলের কাছে সংগ্রহশালা কর্তৃপক্ষের আর্জি চিঠির আসল প্রতিলিপি না ফেরানো হলেও অন্তত ফটোকপি কিংবা ডিজিটাল সংস্করণ দেওয়া হোক। প্রসঙ্গত, 1971 সাল থেকে ওই সংগ্রহশালার তত্ত্বাবধানেই ছিল নেহরুর ব্যক্তিগত চিঠিগুলি। 2008 সালে ইউপিএ সরকারের আমলে সেই চিঠি বাক্স করে সনিয়ার কাছে পাঠানো হয় বলে খবর, যদিও এই বিষয়ে গান্ধী পরিবারের তরফে কখনোই মুখ খোলা হয়নি। গত সেপ্টেম্বরেও চিঠিগুলি ফেরানোর জন্য সনিয়াকে আর্জি জানিয়েছিলেন সংগ্রহশালা কর্তৃপক্ষ। এবার একই আর্জি নিয়ে চিঠি দেওয়া হল রাহুলকে। ওই ব্যক্তিগত চিঠিগুলি নেহরু, অ্যালবার্ট আইনস্টাইন, জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, অরুণা আশফ আলী, বাবু জগজীবন রাম, গোবিন্দ বল্লভ পন্থ, অ্যাডউইনা মাউন্টব্যাটেনকে লিখেছিলেন। চিঠিতে রাহুলের উদ্দেশ্যে লেখা হয়েছে, আমরা বুঝতে পারছি নেহরু পরিবারের কাছে এই নথিগুলির ব্যক্তিগত তাৎপর্য রয়েছে। যদিও পিএমএলএল মনে করে এই ঐতিহাসিক সম্পদ গবেষকদের কাছে আরও সহজলভ্য হওয়া উচিত। প্রসঙ্গত, নেহরুর মৃত্যুর পর তার বাসভবন 3 মূর্তি ভবন সংরক্ষণের ভার হাতে নিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরে নেহরু সংগ্রহশালা এবং গবেষণার কেন্দ্র হয়ে ওঠে তা। তৈরি হয় নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি, এনএমএমএল সোসাইটি। পরে নরেন্দ্র মোদীর সরকার তার নাম পাল্টে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি রাখে। বড়দিনের দিন 10 আগে বহিরাগত চিন্তা বাড়ছে লালবাজারের পুলিশকর্তাদের। পরিস্থিতির দিকে নজর রেখে পার্ক স্ট্রিট সহ গোটা শহরের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেশী বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি বড়দিন এবং বর্ষবরণে কলকাতার নিরাপত্তায় প্রভাব ফেলবে না তো? বড়দিনের দিন 10 আগে বহিরাগত চিন্তা বাড়ছে লালবাজারের পুলিশকর্তাদের। পরিস্থিতির দিকে নজর রেখে পার্ক স্ট্রিট সহ গোটা শহরের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নজর রাখা হচ্ছে পার্ক স্ট্রিট সংলগ্ন হোটেলগুলির আবাসিকদের উপরেও। বছর শেষের উৎসব নির্বিঘ্নে শেষ করাটাই আপাতত সবথেকে বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের আর 2 সপ্তাহও বাকি নেই। প্রতি বছর বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে বিপুল জমায়েত হয়। সারা রাত ধরে চলে উৎসব। একই রকম জমায়েত হয় বর্ষবরণের রাতেও।
এ বছরও পার্ক স্ট্রিটে তেমন জমায়েতের সম্ভাবনা রয়েছে। তবে বিপুল ভিড়ের সুযোগে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বাড়তি নজর দিচ্ছে লালবাজার। দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। চোরাপথে ভারতে ঢুকে ওই ব্যক্তি কলকাতায় থাকছিল বলে অভিযোগ। এমনকি এ দেশে এসে আধার কার্ড সহ বেশ কিছু নথি সে বেআইনিভাবে বানিয়ে নিয়েছিল বলে পুলিশ তদন্তে নেমে জানতে পারে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে লাগাতার অশান্তি চলছে। এর মধ্যে চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার আশঙ্কা আরও কয়েক গুণ বেড়েছে। ফলে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যে একই পথে কেউ কলকাতায় ঢুকবে না সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না লালবাজারের কর্তারা। শহরের নিরাপত্তা সংক্রান্ত চিন্তা আরও বাড়িয়েছে বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশের সখ্যতা। ইতিমধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তানের বাসিন্দাদের ভিসা আগের থেকে সহজ করে দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ফলে সেক্ষেত্রে পাকিস্তান থেকে বাংলাদেশ এসে চোরাপথে ভারতে প্রবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা বড়দিন বা বর্ষশেষের আগে কিছুটা হলেও চিন্তায় রাখছে পুলিশ প্রশাসনকে। লালবাজার যদিও জানিয়েছে নিরাপত্তা সংক্রান্ত কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না। জানা গিয়েছে সীমান্ত এলাকা পুলিশের হাতে না থাকলেও কলকাতায় যাতে কোনোভাবে অনুপ্রবেশকারী কেউ না ঢোকে তা নিশ্চিত করতে চাইছেন লালবাজারের কর্তারা। তাই শহরের বিভিন্ন প্রবেশপথের পাশাপাশি বিভিন্ন হোটেলগুলিকে বছর শেষের কয়েকদিন আরও বাড়তি নজরে রাখছেন গোয়েন্দারা। বড়দিন এবং বর্ষবরণ ঘিরে যেহেতু পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় বিপুল জমায়েত হয়, তাই এই এলাকার জন্য লালবাজারের বাড়তি সতর্কতার ভাবনা রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই পার্ক স্ট্রিট এবং সংলগ্ন হোটেলগুলিতে কে বা কারা ওই এক সপ্তাহে থাকার জন্য ঘর বুক করেছেন সেই তথ্য সংগ্রহ করেছে পুলিশ। তথ্য খতিয়ে দেখতে থানার এক নির্দিষ্ট আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেলে বা অতিথিশালাগুলিতে অনলাইন বা অফলাইনে ওই দিনে কত বুকিং হয়েছে, কোথা থেকে আবাসিকেরা আসছেন সেই সমস্ত তথ্য পুলিশকে দেওয়ার কথাও জানানো হয়েছে। লালবাজারের এক কর্তা বলেন, বর্ষবরণের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে, সেই তোড়জোড় চলছে। বাহিনীর বিভিন্ন বিভাগ একত্রে কাজ করবে, কোনো রকম ঝুঁকি ছাড়া নির্বিঘ্নে যাতে উৎসব শেষ করা যায় তার সমস্ত বন্দোবস্ত থাকবে। সিবিআই তদন্তের গতি প্রকৃতি আরও বাড়িয়ে দিয়েছে অস্বস্তি। এমতাবস্থায় বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে হিন্দুত্বের আবেগী বাংলায় এগোনোর তাস বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচন থেকে যে ধাক্কা খাওয়া শুরু হয়েছে সেই ধারা অব্যাহত থেকেছে বিধানসভা উপনির্বাচনেও। তারই মধ্যে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের গতি প্রকৃতি আরও বাড়িয়ে দিয়েছে অস্বস্তি। এমতাবস্থায় বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে হিন্দুত্বের আবেগী বাংলায় এগোনোর তাস বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। তবে একই সঙ্গে তাদের বিবেচনায় আছে তারপরেও বঙ্গের লড়াই কঠিনই থাকবে। আগের বারের চেয়ে আসন কমে গেলেও রাজ্যে লোকসভা নির্বাচনে 38% ভোট পেয়েছিল বিজেপি। তারপর থেকেই হিন্দুত্বের চড়া সুর তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অঙ্ক, হিন্দু ভাবাবেগে ভর করে আরও 4-5% ভোট বাড়াতে পারলে বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেসের খেলা কঠিন করে দিতে পারে। কিন্তু প্রথম দিকে শুভেন্দুর এই সুরের সঙ্গে প্রকাশ্যে একমত হননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলের একাংশ। সূত্রের খবর, কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাবশালী অংশেরও ধারণা হিন্দু ভাবাবেগে রাজ্যে দলের ভালো অস্ত্র হতে পারে। তাদের মতে, বাঙালি জনমানসে ধর্মনিরপেক্ষতা যে প্রথাগত ধারণা ছিল, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে নিপীড়নের ঘটনা তাতে ধাক্কা দিয়েছে। এই পরিস্থিতিতে হিন্দু জনসমর্থন বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে বিজেপির সামনে। দলের ওই অংশের বক্তব্য, হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে বিজেপির ভালো ফলের নেপথ্যে বাংলাদেশের ঘটনারও প্রভাব আছে, এমন বিশ্লেষণ উঠে এসেছে দলের অভ্যন্তরীণ পর্যালোচনায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বিজেপির এক নেতার কথায়, বাংলায় যে 38% মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন তারা তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প থাকা সত্ত্বেও আমাদের সমর্থন করেছেন। তার মানে শুধু সরকারি প্রকল্পেই সব রাস্তা বন্ধ নয়, হিন্দুদের অধিকারের প্রশ্নে ঠিকমতো সরব থাকলে আরও মানুষের সমর্থন আমাদের দিকে আসবে না, এটা মনে করার কারণ নেই। বিজেপি সূত্রের ইঙ্গিত, হিন্দু মনে নজর রেখে সাজুজ্যপূর্ণ কৌশল নিয়েই এগোতে চাইবে দল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল তোষণের রাজনীতির কারিগর বলে আখ্যা দিয়ে হিন্দুত্বের তাস হাতে বিজেপি বাজিমাত করে ফেলবে, এটাও সহজে ধরে নেওয়া যাবে না বলে সতর্ক থাকছেন দলীয় নেতৃত্বের ওই অংশ। তাদের নজরে এসেছে, বাংলাদেশ প্রশ্নে মুখ্যমন্ত্রী বারেবারেই কেন্দ্রীয় সরকারের মতো মেনে চলার কথা বলেছেন। হিন্দু জনতার কাছে ভুল বার্তা যেতে পারে এমন কোনো কথাও বলেননি। ফলে মমতার রাজনৈতিক কৌশলের মোকাবিলা করেই লড়তে হবে বিজেপিকে। তৃণমূল কংগ্রেসের এক রাজ্য নেতারও দাবি, বাংলাদেশে ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারের। মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এবং আমাদের দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এখানে বিজেপির আস্ফালনে কাজ কিছু হবে না,
হিন্দুত্বের অস্ত্র নিয়ে এগোনোর সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে জবাবদিহির বিড়ম্বনা অবশ্য এড়াতে পারছে না বিজেপি। আর.জি. করের ঘটনার পরে নাগরিক আন্দোলনে বামেদের যা প্রভাব ছিল, বিজেপি সেখানে পৌঁছতে পারেনি। এখন সিবিআই তদন্তের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠায় তার দায় ও পদ্ম শিবিরকে নিতে হচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে নানা দুর্নীতির মামলায় একের পর এক অভিযুক্তের জামিন। তথাগত রায়ের মতো কট্টর হিন্দুত্ববাদী নেতাকেও বলতে হচ্ছে জনমানসে সেটিং সংক্রান্ত যে সব প্রশ্ন উঠছে, বিজেপির একজন প্রাক্তন নেতা হিসেবে তার জবাব দিতে হিমশিম খেতে হচ্ছে। শাহের উদ্দেশ্যে তার মন্তব্য, মা কালীর দোহাই, কিছু করুন, কিছু বলুন। বাংলায় 2026 সালের নির্বাচনের আর বছরখানেক বাকি। বিজেপি তো মুছে যাবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত সহ দলের রাজ্য নেতৃত্ব অবশ্য যুক্তি দিচ্ছেন, আর.জি. করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলেই সিবিআইয়ের কাজ কঠিন হয়েছে।